যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪৮টি F-35 ফাইটার জেট কিনতে চায় সৌদি আরব। তীব্র আপত্তি ইসরায়েলের। সুদানের দারফুরে আরএসএফ বাহিনীর গণহত্যার রক্তের দাগ দেখা গেছে উপগ্রহ থেকে। চীন ও তুরস্কের হাত ধরে সমরাস্ত্র শিল্পের পথে বাংলাদেশ। ১০০ টন জ্বালানি নিয়ে যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত পরিবহন বিমান। বিডিফিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। যুক্তরাষ্ট্র থেকে ৪৮টি F-35 ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট কিনতে চায় সৌদি আরব। এ বিষয়ে সৌদি আরব সরাসরি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। বুধবার এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। খবরে বলা হয়েছে, সৌদি আরবের কাছে F-35 ফাইটার জেট বিক্রির বিষয়ে ঘোর আপত্তি রয়েছে ইসরায়েলের। সৌদি আরবের কাছে যদি এই বিমান যুক্তরাষ্ট্র বিক্রি করে তাহলে শর্ত দিতে হবে এ বিমান সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। আর যদি এ ধরনের কোনো শর্ত না দেয় তাহলে সৌদি আরব এই বিমান পাওয়ার পরও সামরিক ক্ষেত্রে ইসরায়েলের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য যাবতীয় সহায়তা করতে হবে যুক্তরাষ্ট্রকে। ইসরায়েলকে দিতে হবে আরও উন্নত সামরিক প্রযুক্তি, যাতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চাইতে অন্য কোনো দেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হতে না পারে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, সৌদি আরবের এই প্রস্তাব বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। সৌদির কাছে এ বিমান বিক্রি মানে হলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতির বড় ধরনের পরিবর্তন। যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতা হলো সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ, কিন্তু যুক্তরাষ্ট্র সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশের কাছে অস্ত্র বিক্রি করলেও তারা শর্ত দেয় এসব অস্ত্র তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। তাছাড়া যুক্তরাষ্ট্র আরবদের কাছে আধুনিক অস্ত্র বিক্রি করে না, যাতে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হতে না পারে। এর আগে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের কাছে শতাধিক F-35 বিমান বিক্রিতে রাজি হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কঠিন শর্ত দেয়। তখন আরব আমিরাতের পক্ষ থেকে বলা হয় বিমানবন্দরে বসিয়ে রাখার জন্য তারা এসব বিমান কিনবে না এবং বাতিল করে F-35 বিমান কেনার পরিকল্পনা। সুদানের কুখ্যাত আরএসএফ মিলিশিয়া বাহিনী আল ফেশার শহর দখলের পর এত ব্যাপক মাত্রায় গণহত্যা চালিয়েছে যে স্যাটেলাইট থেকে পর্যন্ত দেখা গেছে বিভিন্ন রাস্তায় রক্ত প্রবাহের দৃশ্য। বুধবার আল জাজিরার খবরে বলা হয়েছে কথা। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে আল ফেশারের রাস্তায় রক্তের দাগ। আল জাজিরার খবরে বলা হয়েছে, সুদানের আল ফেশারে এখনও গণহত্যা ও গণধর্ষণ চালিয়ে যাচ্ছে হামদান দাগালোর নেতৃত্বাধীন কুখ্যাত বিদ্রোহী মিলিশিয়া বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। এখনও আল ফেশারের রাস্তায় পড়ে আছে শত শত মানুষের লাশ। আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার আরএসএফ আল ফেশারে অনেক গণকবর খনন করেছে এবং পুরো শহর থেকে লাশ সংগ্রহ করছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় পলায়নরত সাধারণ মানুষকে হত্যা ও গণধর্ষণ চালিয়ে যাচ্ছে আরএসএফ বাহিনীর লোকজন। আল ফেশার হল উত্তর দারফুরের রাজধানী। গত ২৬ অক্টোবর সুদান আর্মির কাছ থেকে শহরটির নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী মিলিশিয়া বাহিনী আরএসএফ। এরপর তারা সেখানে নির্বিচার গণহত্যা ও গণধর্ষণে মেতে ওঠে। তাদের হাতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। শহর থেকে পলায়নরত অবস্থায় যারাই বিদ্রোহী বাহিনীর সামনে পড়েছে তাদেরকেই নির্বিচারে হত্যা করেছে আরএসএফ সেনারা। নারীদের আটকে রেখে ধর্ষণের পর অনেককে হত্যা এবং অনেককে ছেড়ে দিয়েছে। তাদের এই পৈশাচিকতা থেকে রক্ষা পেতে এখন পর্যন্ত ৭০,০০০-এর বেশি মানুষ আল ফেশার থেকে পার্শ্ববর্তী তাউলিয়া সহ বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে ক্ষমতা নিয়ে গৃহযুদ্ধ শুরু হয় সুদানে। এই গৃহযুদ্ধে একদিকে সুদান আর্মি এবং অপরদিকে সুদানের বিদ্রোহী বাহিনী আরএসএফ। সুদান আর্মির নেতৃত্বে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ ফাত্তাহ আল বুরহান এবং বিদ্রোহী বাহিনীর নেতৃত্বে রয়েছেন কুখ্যাত হামদান দাগালো। বিদ্রোহী নেতা হামদান দাগালোকে বর্তমানে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কারণ তিনি সংযুক্ত আরব আমিরাতে সোনা পাচার করছেন সুদান থেকে। সুদানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল ওমর আল বশির ২০১৩ সালে হামদান দাগালোকে দায়িত্ব দেন দারফুরে জাতিগত বিদ্রোহী দমনের জন্য। বিদ্রোহী দমনের জন্য তিনি গঠন করেন একটি মিলিশিয়া বাহিনী। গণহত্যা, গণধর্ষণ সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে হামদান দাগালো তার মিলিশিয়া বাহিনীর মাধ্যমে বিদ্রোহ দমন করেন। এরপর থেকে ক্রমে দুর্ধর্ষ হয়ে ওঠে তার বাহিনী এবং সুদানের গুরুত্বপূর্ণ অনেক সোনার খনির নিয়ন্ত্রণ নেন তিনি। এর মধ্যে ২০১৯ সালে সুদানে গণ অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচারী শাসক জেনারেল ওমর আল বশিরের। দেশটির প্রেসিডেন্ট হন একসময় বশিরের অনুগত জেনারেল আহমেদ ফাত্তাহ আল বুরহান। ২০২৩ সালে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় বিদ্রোহী নেতা হামদান দাগালোর সাথে এবং শুরু হয় গৃহযুদ্ধ। বর্তমানে সুদানের অর্ধেক তথা পশ্চিম সুদান নিয়ন্ত্রণ করছে হামদান দাগালোর বিদ্রোহী বাহিনী। ২০২৩ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছে ১.৫ লাখের বেশি মানুষ। অনাহার সহ আরও বিভিন্নভাবে নিহত হয়েছে আরও কমপক্ষে ১০ লাখ। কোটি কোটি মানুষ হয়েছে গৃহহারা।
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে মঙ্গলবার ১০০ টন জ্বালানি তেল নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি পরিবহন বিমান। বিমানটির নাম ম্যাকডোনাল্ড ডগলাস MD-11। এটি একটি ৩ ইঞ্জিন বিশিষ্ট পরিবহন বিমান এবং এটি ৩ ইঞ্জিন বিশিষ্ট বিশ্বের সবচেয়ে বড় পরিবহন বিমান। বিমানটি উড্ডয়নের সময় বিপুল জ্বালানি তেল নিয়ে বিধ্বস্ত হওয়ার পরপরই ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বিমানটিতে থাকা ১ লাখ কেজি জ্বালানি তেল এবং এয়ারপোর্টের কাছে থাকা অন্য বিপুল জ্বালানি তেল মিলে ব্যাপক ভিত্তিক অগ্নিকাণ্ডের সূচনা হয়, যা নিয়ন্ত্রণ আনা অনেকটা কঠিন হয়ে যায়। পরিবহন বিমানটিতে থাকা ৩ পাইলটের সবাই নিহত হয়েছেন। বিমানটি পরিচালনা করছিল ইউনাইটেড পার্সেল সার্ভিস বা UPS নামক একটি ডেলিভারি সংস্থা। কেন্টাকি বিমানবন্দরে ছিল তাদের মূল পার্সেল ঘাঁটি এবং এটি বিশ্বের অন্যতম বড় একটি ডেলিভারি পার্সেল এবং প্যাকেজিং কেন্দ্র। বিমান দুর্ঘটনার পর বিশাল পার্সেল ঘাঁটি এবং প্যাকেজিং কেন্দ্র পুড়ে ছাই হয়ে গেছে। ম্যাকডোনাল্ড ডগলাস MD-11 1990 সালে সার্ভিসে প্রবেশ করে। বর্তমানে ম্যাকডোনাল্ড ডগলাসের এ বিমান নির্মাণ করে বোয়িং। এর রয়েছে যাত্রী পরিবহন ও কার্গো পরিবহনের জন্য বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট। চীন এবং তুরস্কের হাত ধরে সমরাস্ত্র শিল্পের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। চীনের সহায়তায় বর্তমানে নির্মাণাধীন রয়েছে একটি আধুনিক ড্রোন বিমান নির্মাণ কারখানা। ডিসেম্বরে প্লান্ট নির্মাণ শুরু হবে ছোট থেকে বড় সব ধরনের সামরিক ড্রোন। এছাড়া তুরস্কের সহায়তাও শিগগির শুরু হতে যাচ্ছে আধুনিক ড্রোন নির্মাণ কারখানা। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুসারে এসব কারখানায় নির্মিত ড্রোন বাংলাদেশ তার চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানিও করতে পারবে। এমনকি তুরস্ক ও চীনের কাছ থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ নিজেই একসময় সক্ষম হবে শক্তিশালী সামরিক ড্রোন নির্মাণে। বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪ বছর, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের সমরাস্ত্র শিল্প বলতে কিছু নেই। বর্তমানে বাংলাদেশ সামান্য কিছু রাইফেল আর হ্যান্ড গ্রেনেড নির্মাণ করতে পারে। বিশ্বের বিভিন্ন মিলিশিয়া বাহিনী যেসব আধুনিক অস্ত্র নির্মাণে সক্ষম, বাংলাদেশ তাও তৈরি করতে পারে না। মর্টারের মতো অস্ত্র বাংলাদেশ আমদানি করে ভারত থেকে, যা রয়েছে বিশ্বের প্রায় সব মিলিশিয়া বাহিনীর হাতে। পতিত মাফিয়া শাসক শেখ হাসিনা ভারতের স্বার্থে বাংলাদেশের সব শিল্প কারখানা ধ্বংসের এক মহাপরিকল্পনা বাস্তবায়ন করে। সারা বিশ্বে যেখানে গুরুত্ব এবং চাহিদা বাড়ছে পাটের, সেখানে শেখ হাসিনা ভারতের স্বার্থে ২০২০ সালে বন্ধ করে দেয় রাষ্ট্রায়ত্ত সব তথা ২৫টি পাটকল। একই বছর শেখ হাসিনা বন্ধ করে দেন রাষ্ট্রায়ত্ত গুরুত্বপূর্ণ ৬টি চিনিকল। বাংলাদেশে বর্তমানে বছরে ২২ থেকে ২৩ লাখ টন চিনি প্রয়োজন, অথচ দেশে উৎপাদিত হয় মাত্র ৩০ থেকে ৩৫ হাজার টন চিনি। সেই চিনিও অনেক সময় অবিকৃত থেকে গুদামে বসে গলে নষ্ট হয় ভারত থেকে অবাধে চিনি আমদানির কারণে। প্রতি বছর ভারত থেকে প্রায় ২০ লাখ টন চিনি আমদানি করে বাংলাদেশ। এই একটি চিত্র থেকেই পরিষ্কার যে বাংলাদেশের সমস্ত শিল্প খাত ধ্বংস করে শেখ হাসিনা দেশটাকে ভারতের একটি বাজারে পরিণত করেছিল। একসময় দেশের সমস্ত চাহিদা পূরণ করত যেসব পণ্যের শিল্প, সেসবও ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ভারত থেকে অবাধে আমদানির কারণে। এমনকি শিল্প ধ্বংসের পর শেখ হাসিনা হাত দিয়েছিলেন বাংলাদেশের কৃষি খাত ধ্বংসের। এভাবে বাংলাদেশ যাতে সমরাস্ত্র শিল্পে শক্তিশালী হতে না পারে, সেজন্য ভারতের স্বার্থে এবং ভারতের চাপ উপেক্ষা করে অতীতে শেখ হাসিনা সহ বাংলাদেশের কোনো সরকারই শক্তিশালী সমরাস্ত্র শিল্প নির্মাণের কোনো পদক্ষেপ নেয়নি। সমস্ত শিল্প নির্মাণ দূরের কথা, বিদেশ থেকেও উন্নত অস্ত্র আমদানির ক্ষেত্রে বাধা দিয়েছে ভারত। বর্তমানে বাংলাদেশ সমরাস্ত্র নির্মাণ শিল্পের পথে অগ্রসর হওয়ায় আতে বড় ধরনের ঘা লেগেছে ভারতের। এজন্য তারা মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে যেভাবেই হোক আবার ক্ষমতায় ফেরানোর জন্য। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।